গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পুরো ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল ভারতের সাজানো নাটক। তবে এবার নিজেদের বক্তব্যের সমর্থনে শক্ত প্রমাণ হাজির করল পাকিস্তান। জানা গেল পাকিস্তান নয়, বরং এই হামলা ঘটানো হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর নির্দেশনায়। গতকাল টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম। গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে পেহেলগামের ওই ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে আরও দাবি করা হয়, হামলার বিষয়টি তুলে ধরতে সেখানে আগে থেকেই ভারতীয় মিডিয়াকে অবস্থান নিতে বলা হয়েছিল। হামলার পর অনলাইনে হ্যাশট্যাগ ব্যবহার করে পুরো ইস্যুটিকে পাকিস্তানের দিকে পুশ করা হয়। এছাড়াও নকল এআই, ফেক উইটনেস ও ঝাপসা ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া এসবই ছিল পরিকল্পনার অংশ। প্রতিবেদনে আরও দাবি করা হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে ওই নথিতে। তবে ওই নথিটি আসল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন পেহেলগাম হামলার পেছনে এর জড়িত থাকার সম্ভাবনা অমূলক কোনো দাবি নয়। কেননা এই হামলার মাত্র এক সপ্তাহ পরেই এর সাবেক প্রধান অলোক যোশীকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কাশ্মীরে সফলভাবে অপারেশন চালানোর সুবাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এভাবে পুরস্কৃত করেছেন বলেও মনে করছেন অনেকে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। শিয়ালকোট, নারওয়াল, জাফরওয়াল, সাকরগার সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে। মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার পাঞ্জাবের ঝিলামে মহড়া পরিদর্শনে যান পাক সেনাপ্রধান জেনারেল আসিম মনির। ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দেন তিনি। মহড়া পরিদর্শনকালে একটি ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে জেনারেল আসিম মুনির বলেন, কোনো অস্পষ্টতা নেই। ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি। টানটান এ পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। এছাড়া নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 10 দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুই পাশে এখনও বাজেনি যুদ্ধের দামামা, কিন্তু বাতাসে ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের পূর্বাভাস। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চাকথি, শিয়ালকোটের হারপাল কিংবা অন্যান্য সীমান্ত ঘেঁষা জনপদে প্রতিটি দিন শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, আজ কি যুদ্ধ শুরু হবে? সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, ঘন ঘন সামরিক যান চলাচল, চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি ও গোলাগুলির শব্দে মনে হবে পুরো দমে চলছে যুদ্ধের প্রস্তুতি। স্থানীয় গ্রামবাসীরা জানেন, সংঘাত শুরু হলে এখানেই আসবে প্রথম আঘাত। আমাদের গ্রাম থেকে প্রায় 300 গজ দূরেই সীমান্ত, জিরো লাইন। যখন এখানে গোলাগুলি হয় তখন আমাদের গ্রামই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর আগের সব গুলিবর্ষণের ঘটনায় এখানকার শিশু কিশোর, যুবক, বৃদ্ধ সহ আমাদের লোকজনই শহীদ হয়েছে। ক্ষতি হয়েছে ফসলের, মারা গেছে গবাদি পশু। সরকারের উচিত এই সমস্যার আনুষ্ঠানিক সমাধান খুঁজে বের করা। উভয় দেশের সরকারেরই উচিত একে অপরের সাথে বসা, কারণ যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। তবে এখনো যদি যুদ্ধ হয়, আমরা সেনাবাহিনীর পাশে দাঁড়াবো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ভারতের কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জেরে চলমান শত্রুতায় তলানিতে ঠেকেছে পাক ভারত সম্পর্ক। এমন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলের মানুষ, যারা যুদ্ধ চায় না ঠিকই, কিন্তু যুদ্ধ এলে প্রথম রক্ত তাদেরই ঝরে। বছরের পর বছর ধরে এমন বাস্তবতার মাঝেই আজাদ কাশ্মীরের বাসিন্দাদের বসবাস। 300 गज है
बॉर्डरों सामने नजर সীমান্ত এখান থেকে খুব কাছে, তাকালেই দেখা যায়। যখন সীমান্তরক্ষীরা গোলাগুলি শুরু করে আমাদের জানায় না, আমরাও জানতে পারি না। হঠাৎ গুলি শুরু হলে লোকজন এদিক সেদিক দৌড়ায়। প্রতিটি বাড়ির বাসিন্দারা নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। সাধারণ গুলিগুলো হয়তো এড়ানো যায়, কিন্তু মর্টারের মতো স্বল্প দূরত্বের বিস্ফোরক এসে পড়লে তখন আর বাঁচার উপায় থাকে না। গত ৬০-৭০ বছর ধরে এভাবেই বাস করছি আমরা। আশায় থাকি হয়তো পরিস্থিতির ভালো হবে, কিন্তু এই অবস্থার কোনো উন্নতিই হচ্ছে না। है जी ते ना होना है। দুই দেশের রাজনৈতিক বাকযুদ্ধ আর সামরিক তৎপরতায় বিচলিত হলেও পাক সেনাবাহিনীর পাশে আছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের জনগণ। দেশ যদি যুদ্ধের মুখোমুখি হয় তবে জান দিয়ে লড়বেন তারা। পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার মাঝেও স্থানীয়রা জানালেন দৃঢ় সংকল্পের কথা। जब जंग होगी तो इंशाल्लाह हम যুদ্ধ শুরু হলে আমাদের তৈরি বাংকারগুলোতে নিজেদের পরিবারকে রক্ষা করব। আমরা পাকিস্তান সেনাবাহিনীর পাশে আছি। আমাদের পরিবারও এখানে নিরাপদ। গোলা বর্ষণের সময় টিনের চালের ঘর আমাদের বাঁচাতে পারবে না, কারণ মর্টারের গোলা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। কিন্তু বাংকারগুলোতে সেই ভয় নেই। ওখানে আমাদের বাচ্চারা এবং সবার পরিবার গোলাবর্ষণ থেকে নিরাপদে থাকতে পারবে। बच्चे सेव हो जाते हैं, हमारी फैमिलियां सेव हो जाती हैं। हम इधर अपने पाकिस्तान के साथ हूँ। আমরা পাকিস্তানের পক্ষে আছি, কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকব। গোলাবর্ষণের সময় সুরক্ষা দিতে পারে আমাদের কেবল এমন কিছু আশ্রয়ের প্রয়োজন। এখানে শিশুরা আছে, তাদের নিরাপত্তার জন্য জায়গা দরকার। আমরা পাকিস্তান সেনাবাহিনীর পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে। নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু সবাই এখানে আছে। আমরা পাক সৈন্যদের সাথে আছি। फौजियों के साथ हैं। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্ত অঞ্চলের গ্রামবাসীদের কাছে সেনাবাহিনী তাদের একমাত্র প্রতিরক্ষা ও নিরাপত্তার শেষ আশ্রয়। তবে একই রকম মানসিকতার কথা শোনা গেল করাচি থেকে শুরু করে গোটা পাকিস্তানে। যদি ভারত পাকিস্তান আক্রমণ করে, পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। শুধু আমাদের সেনাবাহিনী নয়, দেশের জনগণ ও সমস্ত রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করবে। আমাদের মনোবল অনেক উঁচু। পাকিস্তান সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে আমরা উপযুক্ত জবাব দেব। সেনাবাহিনী আমাদের যেখানে দরকার মনে করবে, পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও জানমাল নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। প্রাণঘাতী গুলি ছোড়া হয় কোনো সেনা চৌকি থেকে, কিন্তু প্রাণ হারায় নিরীহ কৃষক। চুক্তি বাতিল হয় ইসলামাবাদ কিংবা নয়াদিল্লিতে, অথচ খরায় শুকিয়ে যায় সীমান্তের ফসলি জমি। পাকিস্তানের আজাদ কাশ্মীরের মতো ভারতের জম্মু কাশ্মীর অংশের সীমানা ঘেঁষা জনপদের চিত্রও প্রায় একই রকম। স্বার্থের রাজনীতির কাছে কতদিন জিম্মি হয়ে থাকবে নিয়ন্ত্রণ রেখার দুই পারের মানুষ, কেউ কি জানে এই প্রশ্নের উত্তর? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পুরো ইসরায়েল জুড়ে বাজছে মিসাইল সতর্কতা সাইরেন। আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন লাখো বাসিন্দা। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইসরায়েলের অভ্যন্তরে। ইসরায়েলে নজিরবিহীন এই মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। শনিবার সকাল থেকেই ইসরায়েলের আকাশে একের পর এক মিসাইল ছুটে আসে ইয়েমেন থেকে। বিশেষ করে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের আঘাতে রামাত ডেভিসের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জ্বলন্ত আগুন ছড়িয়ে পড়ে ঘাঁটির বিভিন্ন স্থানে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গত এক মাসে প্রায় ৩০টির মতো মিসাইল ইসরায়েলে আঘাত এনেছে। এমন অবস্থায় ইসরায়েলের প্রায় প্রতিটি শহরই এখন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে রয়েছে। এই সামরিক অভিযানে প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হুতি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে জানান, গাজায় নিপীড়িত জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করতেই এই হামলা চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তুলে নেওয়া হবে, ততক্ষণ ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত থাকবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে হুতি বিরোধী জোট সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করেছেন। রাজনৈতিক দ্বন্দ্ব, সরকারি সংস্থাগুলোর সংস্কারে ব্যর্থতা এবং জনগণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে শনিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। এটি দেশটির চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে।
পদত্যাগের ঘোষণায় মুবারক উল্লেখ করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে এবং মন্ত্রিসভার প্রয়োজনীয় পুনর্গঠন করতে ব্যর্থ হয়েছেন তিনি। এছাড়া তিনি অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং কাঠামোগত সমস্যার কথাও উল্লেখ করেন, যা তার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছে। দেশটিতে এই পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরকারের ব্যর্থতার প্রতীক হিসেবে এটিকে দেখছেন, আবার কেউ কেউ নতুন নেতৃত্বের আশা প্রকাশ করেছেন। ইয়েমেন 2014 সাল থেকে গৃহযুদ্ধে নিমজ্জিত। মুদ্রাস্ফীতি, দুর্নীতি এবং সরকারি সেবার অভাবের কারণে সাধারণ ইয়েমেনিরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। সম্প্রতি অর্থনৈতিক সংকটের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছেন ইয়েমেনিরা। দেশটির জনগণ সরকারের কাছে জবাবদিহিতা এবং উন্নত জীবনযাত্রার দাবি জানিয়েছে। ফলে এমন অস্থির সময়ে বিন মুবারকের এই পদত্যাগ হুতি বিরোধী জোটের ভঙ্গুরতাকে আরও প্রকাশ্যে এনেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলের বুকে আঘাত হানল ইয়েমেন থেকে তেড়ে আসা শক্তিশালী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই লন্ডভন্ড তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরের একাংশ। এক মিসাইলের আঘাতেই সৃষ্টি হল 25 মিটার গভীর গর্তের। আরও একবার চরম ব্যর্থতার পরিচয় দিল ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার টাইমস অফ ইসরায়েল তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, হুতি বিদ্রোহীদের ছোড়া সেই ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে মাত্র 75 মিটার দূরে গিয়ে আঘাত হানে। এ ঘটনায় টার্মিনাল ভবনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরে কমপক্ষে 4 জন আহত হয়েছেন এবং 2 জন বাংকারে আশ্রয় নিতে গিয়ে আহত হয়েছেন। এই হামলার পর ইসরায়েলে একের পর এক ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থা। ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা থাকতেও কিভাবে এই ক্ষেপণাস্ত্র সংবেদনশীল স্থানে আঘাত এনেছে তা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। ইসরায়েলের চতুর্দিকে আকাশকে রক্ষা করতে 4 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ রয়েছে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি থার্ড। তবে এই হামলা মোকাবিলা করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ ব্যর্থ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করেছে যে তারা ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে তেল আবিবের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় গাড়ি থামিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। হামলার সময় মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আশ্রয়কেন্দ্রে চলে যায়। তেল আবিব সহ বিভিন্ন শহরে বোমা আশ্রয়কেন্দ্র রয়েছে, যেখানে বাসিন্দারা সাইরেন বাজলেই কয়েক সেকেন্ডের মধ্যে আশ্রয় নিতে পারেন। অনেকের বাড়িতেই বা ফ্লোরে বোমা আশ্রয়কেন্দ্র রয়েছে, যা সাধারণত বন্ধ থাকে, কিন্তু হামলার সময় খোলা হয় এবং প্রতিবেশীরা সেখানে একত্রিত হন। গত বছর জুলাই মাসে হুতিরা তেল আবিবে একটি ড্রোন হামলার দায় স্বীকার করে, যা ছিল শহরটিতে তাদের প্রথম প্রাণঘাতী ড্রোন হামলা। গত ডিসেম্বরও তাদের একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানে। সেই হামলায় অন্তত ডজন খানেক মানুষ আহত হয়। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, হুতি দমন অভিযান চালাতে মাত্র 3 সপ্তাহেই যুক্তরাষ্ট্রের খরচ $1 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। তবু এত কিছুর পরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে তারা। বিশ্লেষকরা বলছেন, একটি অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীর হামলা যদি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় পৌঁছে যায়, তাহলে এটি শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং গোটা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে। ফলে এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এক টার্নিং পয়েন্ট বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা যখন তুঙ্গে, ঠিক সেই সময় করাচিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে তুরস্ক। এটা কিসের লক্ষণ তা নিয়েই জোর আলোচনা চলছে বিভিন্ন মহলে। তবে কি ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের হয়ে লড়াইয়ে নামবে তুরস্ক? সেটা এখনই নিশ্চিতভাবে বলা না গেলেও সম্ভাব্য যুদ্ধে ইসলামাবাদ যে আঙ্কারার সমর্থন পাবে সেটুকু বলা যায়।
পাকিস্তান নৌবাহিনীর বরাত দিয়ে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামুদ্রিক সহযোগিতা ও আদান প্রদান বাড়ানোর লক্ষ্যে চলতি সপ্তাহে করাচি বন্দরে পৌঁছায় তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বিউকাদা। বন্দরে পৌঁছানোর পর এটিকে উষ্ণ অভ্যর্থনা জানায় পাক নৌবাহিনী। বিউকাদার এই সফরকে সৌজন্যমূলক বলে দাবি করেছে পাকিস্তান। তবে এটিকে এত সরলভাবে দেখছে না ভারতীয় বিশ্লেষক ও গণমাধ্যমগুলো। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে যখন ভারত পাকিস্তান যুদ্ধের দোরগোড়ায়, সে সময় এই যুদ্ধজাহাজ পাঠানোকে একটি বিশেষ বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এর আগে পাকিস্তানের অ্যাগোস্তা 90B ক্লাসের সাবমেরিনগুলোর আধুনিকায়নে সহায়তা করে তুরস্ক। সেই সাথে নানা সময়ে আঙ্কারা ইসলামাবাদকে ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রভাব বাড়াতে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে তুরস্ক। এ লক্ষ্যে পাকিস্তানের সাথে ক্রমশ সম্পর্ক গভীর করছে তারা। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে তাদের এই তৎপরতা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। টাইমস অব ইন্ডিয়ার দাবি, কেবল যুদ্ধজাহাজ পাঠানো নয়, চলমান উত্তেজনার মাঝেই পাকিস্তানকে অস্ত্রশস্ত্র সরবরাহ করছে তুরস্ক। 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস 130 কার্গো বিমান করাচিতে অবতরণ করে। তাতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের। এছাড়া ইসলামাবাদের একটি সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও 6টি 130 কার্গো বিমান পৌঁছানোর কথা জানায় টাইমস অব ইন্ডিয়া। সেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি এই গণমাধ্যমের। যদিও আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এ ধরনের দাবিকে অমূলক বলে উল্লেখ করেছে তুরস্ক। অন্যদিকে টালমাটাল এই সময়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে চলেছে খালিস্তানপন্থীরা। এর অংশ হিসেবে লাগাতার কানাডায় ভারত বিরোধী প্রোপাগ্যান্ডা চালাচ্ছে তারা। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি টরেন্টোর ম্যালডন গুরুদুয়ারার বাইরে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ডামিকে প্রতীকী কারাগারে ভরে বিক্ষোভ সমাবেশ করেছে খালিস্তানপন্থীরা। এরই মাঝে ওই সমাবেশের ভিডিও ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। একই সাথে ওই সমাবেশে হিন্দুদের কানাডা থেকে বের করে দেওয়ার আহ্বান জানায় খালিস্তানপন্থীরা। এর আগে খালিস্তানপন্থীদের নেতা গুরু পাতওয়ান্ত সিং পান্নু বলেন, ভারতের সাথে যুদ্ধ বাঁধলে পাকিস্তানের পক্ষে লড়াই করবে পাঞ্জাব। সে সময় মোদী, অমিত শাহর প্রাণ নাশেরও হুমকি দেন তিনি। এছাড়া পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ালে সেটিই হবে ভারতের জন্য চূড়ান্ত যুদ্ধ। এর মধ্য দিয়ে পাঞ্জাব বিচ্ছিন্ন হয়ে স্বাধীন খালিস্তান প্রতিষ্ঠিত হবে বলে হুঁশিয়ারি দেন পান্নু। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গত 6 মে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংস করার জন্য অপারেশন সিঁদুর এর আওতায় চালানো হয়েছে এই আক্রমণ, এমন দাবি নয়াদিল্লির। অথচ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে মাটিচাপা পড়া শিশু কিশোর আর সাধারণ মানুষের রক্তাক্ত দেহ। পেহেলগাম হত্যাকাণ্ডে পাকিস্তানের জড়িত থাকার সুস্পষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি মোদী সরকার। তাহলে কিসের ভিত্তিতে একটি স্বাধীন দেশের উপর চালানো হলো এমন হামলা? আন্তর্জাতিক সম্প্রদায় ও আইনের তোয়াক্কা না করে দিল্লির একপাক্ষিক আক্রমণের জবাবে পারমাণবিক হামলার দিকে যাবে কি পাকিস্তান? ভারতের পক্ষ থেকে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র আক্রমণের কথা বলা হলেও পাকিস্তানের দাবি আক্রান্ত হয়েছে 6টি স্থানের 24টি স্থাপনা। যে জায়গাগুলোতে হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল আহমদপুর শর্কিয়া, যেখানে একটি মসজিদ কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন নিহত হয়। এদের মধ্যে ছিল মাত্র 3 বছর বয়সী এক শিশু। অন্য স্থানগুলো হল পাঞ্জাব প্রদেশের মুরিদকে, শিয়ালকোটের পার্শ্ববর্তী এক গ্রাম এবং শাকরগড়। একই সাথে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ ও কোটলি এলাকায় ধ্বংস হয় আরও 2টি মসজিদ। বিশ্লেষকরা বলছেন, নিহতের তালিকায় শিশু কিশোর ও সাধারণ গ্রামবাসী থাকার ফলে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিতে হামলার ভারতীয় দাবি। পাকিস্তানের উস্কানি ছাড়াই ভারতের আগ বাড়ানো এই সামরিক পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন অনেকে। তাদের দাবি, জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক পর্যটক হত্যা
হত্যাকাণ্ডের দায় পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে ফায়দা হাসিল করতে চাইছে মোদী সরকার। ভারতে বিহার ও রাজ্যসভা নির্বাচন সামনে রেখে নিজেদের অবস্থান শক্ত করতে জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অবস্থান দেখাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল। পাকিস্তানের বিরুদ্ধে এমন সামরিক অভিযান জাতীয়তাবাদের বাতাস দিয়ে ভোট ব্যাংক বাড়ানোর কৌশলগত হাতিয়ার হিসাবেই ব্যবহার করে আসছে কট্টরপন্থী বিজেপি নিয়ন্ত্রিত সরকার। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে ভারতে সামরিক অভিযান চালানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। রাতের অন্ধকারে পাকিস্তানে হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় আগ্রাসনকে নিন্দনীয় আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে তুরস্ক। অনেক বিশ্লেষক মনে করছেন আন্তর্জাতিক বিভিন্ন মহল পাকিস্তানের পক্ষ নেয়ার ফলে অনেকাংশেই একঘরে হয়ে পড়ছে ভারত। সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা, মুহুর্মুহুর গোলাগুলি, যুদ্ধবিমান ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবির মধ্য দিয়ে চরম বিপদের মুখে আছে পারমাণবিক শক্তিধর দুই দেশ। পাকিস্তান ভিত্তিক দুটি সশস্ত্র গোষ্ঠীর প্রধান কার্যালয় সহ সন্ত্রাসী আস্তানা ছিল ভারতীয় হামলার লক্ষ্য। বরাবরই এমন বক্তব্যে অটল নয়াদিল্লি। পাল্টাপাল্টি আক্রমণে হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের প্রকাশিত দাবিতে দেখা গেছে ভিন্নতা। ৭ই মে ভারতীয় হামলার জবাবে পাক সশস্ত্র বাহিনীকে সমপর্যায়ের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয়। দিল্লির ইশারায় পাকিস্তানের অভ্যন্তরে চালানো আগ্রাসনের প্রতিশোধ নিতে সীমিত পরিসরে পারমাণবিক সমরাস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে ইসলামাবাদ। এই আশঙ্কা থাকলেও বিশ্লেষকদের ধারণা অচিরেই দুই পক্ষকে মধ্যস্থতা করার জন্য চাপ দেবে আন্তর্জাতিক মহল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি উস্কানিমূলক আচরণে এমন পরিণতির আশঙ্কাই ছিল জনমনে। এবার গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বসল ভারত। এতে শুধু পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়নি, পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ভারতও। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয় বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শুনবেন কি দুই দেশের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা? গত 2 সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 1:44 দিকে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থলন, নৌ, বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেহরিকি তালেবান পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। पाकिस्तान स्थित आतंकवादी समूहों के लिए कवर के रूप পহেলগাঁওয়ের ঘটনার জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল। ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে। খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে, তাই এই প্রত্যাঘাত খুবই জরুরি ছিল। ভারত জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে। इस संबंध में হামলার পরপরই এক্স হ্যান্ডেলে এক লাইনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার অবস্থান নেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। बुज़दिल भारत ने पाकिस्तान पर बिला इश्तियाल জাহরিয়ত কি है। হামলা নিয়ে নয়াদিল্লির দাবি সঠিক নয় বলেছে ইসলামাবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলায় ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর। বলা হয়েছে ভারতের 3টি রাফাল, একটি সুখোই 30 আর একটি মিগ-29 ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা চৌকিতে। সেনা সদরের দাবি, ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। একে স্পষ্ট আগ্রাসন আর জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। এই হামলাকে কাপুরুষোচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন, বিনা উস্কানিতে চালানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে। দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে। পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী ভোগান্তির জন্য আগেভাগেই নোটিশ দিয়েছে স্পাইসজেট, ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।